ডাব্লিউডাব্লিউই নেক্সট প্রিমিয়াম লাইভ ইভেন্ট সামার স্ল্যামের জন্য আর মোটে এক সপ্তাহ বাকি আছে, কারণ এই আসছে রবিবারের সকালেই আমরা দেখতে পেয়ে যাব সামার স্ল্যাম 2025-এর নাইট 1। তো এই উইকটা পুরো ডেডিকেটেড থাকবে সামার স্ল্যামের জন্য। আর এই বছর সামার স্ল্যামে ডাব্লিউডাব্লিউই 12খানা ম্যাচকে অফিসিয়াল করেছে, আর সেই 12খানা ম্যাচই দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। আমরা বলতে পারি এই বছরের রাসেলমেনিয়ার থেকে সামার স্ল্যামের কার্ড বেশি ভালো। হ্যাঁ, এটাও তোমরা বলতে পারো যে হাইপ হয়তো অতটা নেই বা হাইপ অতটা ক্রিয়েট করতে অক্ষম হয়েছে ডাব্লিউডাব্লিউই, কিন্তু ডাব্লিউডাব্লিউই অক্ষম হলেও আমি আমার পুরো চেষ্টা করব যাতে সামার স্ল্যামের জন্য আমি তোমাদেরকে হাইপ আপ করতে পারি। আর সেই কারণে আমি সামার স্ল্যামের 12টা ম্যাচকে নিয়েই ডিটেলসে আলোচনা করব এক একটা ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে সেই সিরিজের প্রথম ভিডিও, মানে এপিসোড 1, যেইখানে এই বছরের সামার স্ল্যামের পসিবল দুটো মেইন ইভেন্টকে নিয়ে কথা হবে। মানে এই ভিডিওতে আমরা কথা বলবো জন সিনা ভার্সেস কোডি রোডসের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচের, আর গান্থার ভার্সেস সিএম পাঙ্কের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচের। তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক সামার স্ল্যামের নাইট 1-এর পসিবল মেইন ইভেন্টের, যেটা হতে পারে গান্থার ভার্সেস সিএম পাঙ্কের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এবার এই ম্যাচটার যদি কথা বলি বা এই ম্যাচটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে এই ম্যাচে সবথেকে বড় যে জিনিসটা হতে পারে বলে মনে করা হচ্ছে বা কিছুদিন আগে যেটা রিউমার চলছিল, সেটা হচ্ছে সেথ রলিন্সের মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন। এবার এটা কিভাবে হতে পারে? এটা তখনই সম্ভব যখন ডাব্লিউডাব্লিউই সেথ রলিন্সের ইনজুরিটাকে যতটা সিরিয়াস দেখানোর চেষ্টা করছে ততটা সিরিয়াস না হয়ে থাকে। আর যেটার কথা আমি এতদিন তোমাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলে এসেছি। আর যদি সেথ রলিন্স সামার স্ল্যাম অবধি ফিট হয়ে গিয়ে থাকে, তাহলেই সেটা সম্ভব যে সেথ রলিন্স এই ম্যাচে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে পারে। ডাব্লিউডাব্লিউই তো পুরোপুরি দেখানোর চেষ্টা করছে যে সেথ রলিন্স অ্যাকচুয়ালি ইনজিওর্ড, আর সেথ রলিন্সের একটা লম্বা টাইম লেগে যাবে রিকভার করতে। কিন্তু যদি সারপ্রাইজিংলি সেথ রলিন্স এই ম্যাচে চলে আসে আর তার মানি ইন দ্য ব্যাংক এই ম্যাচে ক্যাশ ইন করে দেয়, যেহেতু এই ম্যাচে সিএম পাঙ্কও আছে, আর সিএম পাঙ্কের থেকে বড় শত্রু সেথ রলিন্সের এই মুহূর্তে আর নেই, তো সেই কারণেই আর কি মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইনের একটা পসিবিলিটি লাগানো হচ্ছে। কিন্তু আমি তোমাদের বলি, আমি এটা চাই না যে সেথ রলিন্স ফিট হয়ে গিয়ে থাকলেও এই ম্যাচে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করুক। আমি এটা কেন চাই না সেটা নিয়ে আমি একটু পরে বলবো, মানে আলোচনা করবো আর কি, যে আমি কেন চাই না যে সেথ রলিন্স এই ম্যাচে ক্যাশ ইন করুক। কিন্তু যদি সেথ রলিন্স এই ম্যাচে ক্যাশ ইন না করে, তাহলে এই ম্যাচের রেজাল্ট কী বেরানো উচিত? গান্থারের কি তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেওয়া উচিত, নাকি সিএম পাঙ্কের নতুন চ্যাম্পিয়ন হয়ে বেরানো উচিত? এবার যেমন আমি তোমাদের বলেছি যে আমি তো সামার স্ল্যামের জন্য পুরোপুরি সিএম পাঙ্ককে সাপোর্ট করতে চলেছি, আর আমার মনে হয় এইটা সিএম পাঙ্কের সময়। গান্থার অ্যাজ আ রেসলার খুবই ভালো পারফর্মার, গান্থার অ্যাজ আ চ্যাম্পিয়নও ঠিকঠাক কাজ করেছে, কিন্তু এখন কোথাও যেন মনে হচ্ছে যে গান্থার অ্যাজ আ চ্যাম্পিয়ন একটু বোরিং ফিল করতে শুরু করে দিয়েছে, মানে ফিল করাতে শুরু করে দিয়েছে আমাদের আর কি। মানে গান্থারকে অ্যাজ আ চ্যাম্পিয়ন দেখতে দেখতে আমরা যেন কোথাও একটু বোর হয়ে যাচ্ছি, আর এবার আমরা চাই যে নতুন কিছু হোক। কারণ গান্থার তার চ্যাম্পিয়নশিপ রিংয়ে এমন এক্সট্রা অর্ডিনারি কিছু করছে না যেটার জন্য আমরা গান্থারের এই চ্যাম্পিয়নশিপ রিংটা লম্বা সময়ের জন্য মনে রাখবো। তো সেই কারণে আমার মনে হয় এবার এই চ্যাম্পিয়নশিপটার হ্যান্ড চেঞ্জ করা উচিত। আর সামনে যখন সিএম পাঙ্কের মতো অপোনেন্ট দাঁড়িয়ে আছে, তখন এর থেকে পারফেক্ট সুযোগ আর ডাব্লিউডাব্লিউর হাতে কী বা হতে পারে। আর আমার মনে হয় সিএম পাঙ্ক এই চ্যাম্পিয়নশিপটার সাথে আরও ভালো ভালো স্টোরি লাইন আমাদের দিতে পারে। কিন্তু এটা কিভাবে হবে? দেখো, আমি বলবো এই ম্যাচে যেহেতু গান্থার আর সিএম পাঙ্ক একে অপরের সামনাসামনি আসছে, তাই এই ম্যাচে না কোনো এক্সট্রা বুকিং করার দরকারই নেই। এক্সট্রা বুকিং বলতে মানে উল্টো পাল্টা কিছু এই ম্যাচে ঢোকানোর ডাব্লিউডাব্লিউর কোনো দরকারই নেই, যে এই ম্যাচটা কেউ ইন্টারফেয়ার করে দিল বা এই ম্যাচে কারো রিটার্ন হলো, এই ম্যাচের মাঝখানে কোনো ক্যাশ ইন হলো, এইসব করার দরকারই নেই। এর থেকে বরঞ্চ এই ম্যাচটাকে একটা সিম্পল সাদা সিধা ক্লাসিক ম্যাচ রাখুক, সেইটা বরঞ্চ ভালো হবে। এবার তোমরা বলতে পারো যে কেন এরকম কেন? কারণ কোনো ম্যাচে যদি কারো ইন্টারফেয়ার হয় বা কেউ যদি রিটার্ন করে, তাহলে সেই মোমেন্টটাকে দেখতে তো ভালোই লাগে। হ্যাঁ, আমি মানছি সেই মোমেন্টটা দেখতে ভালো লাগে, কিন্তু তোমরা ভাবো এক খাবার তোমরা যদি রোজ খেতে থাকো, সেটা কি তোমাদের ভালো লাগবে? একদমই লাগবে না। তাই সব ম্যাচে কারো রিটার্ন বা কারো ইন্টারফিয়ারেন্সের দরকার পড়ে না। কিছু কিছু ম্যাচ সিম্পল রাখলেই সেটাকে আরও দেখতে বেশি ভালো লাগে বা সেটা আরও বেশি মেমোরেবল হয়ে গিয়ে থাকে। যেমন তোমরা মনে করো যে ব্রক লেসনার ভার্সেস আন্ডারটেকারের যে ম্যাচটা হয়েছিল রাসেলমেনিয়ায়, যেখানে আন্ডারটেকারের স্ট্রিক্ট ব্রেক হয়েছিল, তো সেইখানে যদি কারো ইন্টারফেয়ার হতো, সেটা কি দেখতে ভালো লাগতো না? ঠিক সেরকমই আমার মনে হয় এই ম্যাচেও যদি কারো ইন্টারফেয়ার হয় বা কেউ ক্যাশ ইন করে, তাহলে ম্যাচটা পুরো ভেস্তে যাবে। তার থেকে এই ম্যাচে যদি সিএম পাঙ্ক আর গান্থার দুজন একটা ক্লাসিক ম্যাচ আমাদের ডেলিভার করে, মানে 5 স্টার লেভেলের ম্যাচ আমাদের ডেলিভার করে, আর তারপর যদি
এই ম্যাচে টাইটেল হ্যান্ড চেঞ্জ করে সেটাই সবথেকে বড় সারপ্রাইজিং মোমেন্ট হতে চলেছে। আর এই মোমেন্টটাকেই মনে রাখা হবে যেখানে কিনা সিএম পাঙ্ক গান্থারকে ডিথ্রোন করে চ্যাম্পিয়ন হবে। আর আমার মনে হয় এই কারণে ম্যাচটাকে সিম্পল রাখা উচিত। এই ম্যাচে কারো ইন্টারফিয়ারেন্স বা কারো রিটার্ন কোনো কিছুর দরকার নেই, কোনো এক্সট্রা বুকিংয়ের দরকার নেই। এই ম্যাচে সিম্পলি গান্থার আর সিএম পাঙ্ককে নিজেদের মতো ছেড়ে দেওয়া হোক, তাদের দুজনের মধ্যে কম্পিট করতে দেওয়া হোক। আর তাদের দুজনের মধ্যে যে ট্যালেন্ট আছে আমার এইটুকু তাদের উপর বিশ্বাস আছে যে তারা আমাদের একটা ক্লাসিক ম্যাচ ডেলিভার করে দেবেই দেবে। এবার নেক্সট কথা বলা যাক সামার স্ল্যামের নাইট 2 এর মেইন ইভেন্টের, যেটা হতে চলেছে জন সিনা ভার্সেস কোডি রোডসের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এবার দেখো, এবার বলি তোমাদের যে তোমরা যেগুলো চাও আর কি, মানে কোনো ম্যাচে কেউ ইন্টারফেয়ার করুক, অনেকে রিটার্ন হয়ে যাক, অনেকে মিলে ম্যাচটার ভেতরে চলে আসুক, মানে যেটা মানে যেমন টাইপের এন্ডিং আমরা বলা যেতে পারে রাসেলমেনিয়া 40 নাইট 2-তে দেখেছিলাম যখন রোমান রিংস আর কোডি রোডসের ম্যাচ চলছিল, সেখানে কে না এসেছিল, এরকম টাইপের এন্ডিং, এই টাইপের এন্ডিং এই ম্যাচটাতে পসিবল হতে পারে। আর এই ম্যাচটাতে এই টাইপের এন্ডিং কেন দরকার, কারণ এই ম্যাচটা হচ্ছে একটা রাসেলমেনিয়ার রিম্যাচ। আর এই বছরের রাসেলমেনিয়া নাইট 2 এর মেইন ইভেন্টে আমরা দেখেছিলাম যে এই ম্যাচটাই, এই সেম ম্যাচ আমাদেরকে কতটা ডিসঅ্যাপয়েন্ট করেছিল। তাই এই ম্যাচের উপর আমাদের সবার নজর থাকবে। আর এই ম্যাচে জন সিনা আর কোডি রোডস দুজনের উপরই প্রেশার থাকবে যাতে তারা তাদের রাসেলমেনিয়া নাইট 2 এর ম্যাচটাকে ভোলাতে পারে আর আমাদেরকে সত্যিকারের একটা মেমোরেবল ম্যাচ দিতে পারে, আর যেটা কোডি রোডস প্রমিসও করেছে যে আমাদের দেবে। কিন্তু এবার আমি তোমাদের বলি যে সেটা কিভাবে হতে পারে বা সেটা আমার মতে কিভাবে করা যেতে পারে বা ডাব্লিউডাব্লিউ কীভাবে করতে পারে। এবার এই ম্যাচের না অনেকগুলো সিনারিও আছে, এবার আমি তোমাদের এক এক করে প্রত্যেকটা সিনারিও বলি আর তোমরা বলবে তোমাদের কোন সিনারিওটা ভালো লাগলো আর কোন জিনিসটা হলে তোমরা অ্যাকচুয়ালি এই ম্যাচটাকে দেখে আনন্দ পাবে। তাহলে এক এক করে শুরু করি। সবার প্রথমে কথা বলা যাক ডাবল টার্ন সিনারিও নিয়ে। এবার এই ডাবল টার্ন, এই টার্মটা আশা করি তোমরা এই কয়েকদিনে বেশ অনেক জায়গায় শুনেছো। এবার এই ব্যাপারটা নিয়ে আমিও আলোচনা করেছিলাম যে এটা অ্যাকচুয়ালি কি। ডাবল টার্ন মানে বেসিক্যালি হলো যে কোডি রোডস এখন ফেস ক্যারেক্টারে আছে, সে হিল টার্ন করবে, আর জন সিনা এখন হিল ক্যারেক্টারে আছে, সে ফেস টার্ন করবে। কিন্তু এবার সেটা কীভাবে হতে পারে, আমার মনে হয় সেইটা হওয়ার জন্য পারফেক্ট সিনারিও এটাই হবে যে এই ম্যাচের মাঝখানে কোনো একটা পয়েন্টে জন সিনা চিটিং করার চেষ্টা করবে, কিন্তু যখন জন সিনা চিটিং করেও মানে তার লো ব্লো দিয়ে বেল্টের বাড়ি মেরে এইসব করেও কোডি রোডসকে হারাতে পারবে না, সে একদম নাজেহাল হয়ে যাবে যে এরপর কী করা যেতে পারে। তখন যেমন আমরা রাসেলমেনিয়ায় দেখেছিলাম যে ট্র্যাভিস স্কট চলে এসেছিল জন সিনাকে সাহায্য করতে, আর এখন তো ট্র্যাভিস স্কটের সাথে ডাব্লিউডাব্লিউ সম্পর্ক একদমই বাজে হয়ে গেছে, তাই ট্র্যাভিস স্কট তো আর আসবে না। কিন্তু ট্র্যাভিস স্কটের জায়গায় আমরা যাকে রাসেলমেনিয়ায় কল্পনা করছিলাম বা যাকে রাসেলমেনিয়া আমরা এক্সপেক্ট করেছিলাম সে এই ম্যাচে অ্যাকচুয়ালি ইন্টারফেয়ার করুক। আর আমি এখানে কথা বলছি দ্য ফাইনাল বস দ্য রকের। আর হ্যাঁ, যখন জন সিনার কোনোভাবেই কোডি রোডসকে হারাতে পারবে না তখন আমরা দেখবো যে রক এইখানে রিটার্ন করলো, আর রকের রিটার্ন এই ম্যাচে তখন দরকারই দরকার। কেন? কারণ রক এখানে আসবে, তখন জন সিনার মুখে একটা হাসি থাকবে যে ফাইনাল বস ফাইনালি চলে এসেছে জন সিনাকে সাহায্য করতে, আর আমরা সবাই এটাই ভাববো যে রক এসেছে মানে এরপর তো আর জন সিনাকে কেউ হারাতে পারবেই না। কিন্তু এইখানেই ডাব্লিউডাব্লিউ আনবে টুইস্ট, আর যখন রক রিংয়ে যাবে তখন আমরা দেখবো রক জন সিনাকে সাহায্য না করে কোডি রোডসকে সাহায্য করলো এই ম্যাচটা জিতে যেতে। এবার তোমরা বলবে যে রক হঠাৎ করে কেন কোডি রোডসকে সাহায্য করতে যাবে, কারণ রকের জন্যই তো জন সিনা হিল টার্ন করেছিল। এইটাই হলো ব্যাপার, কারণ আমরা দেখেছিলাম জবের থেকে রকের জন্য জন সিনা হিল টার্ন করেছে, তারপর আমরা রক আর জন সিনাকে একসাথে কখনো দেখিনি। আর এই ম্যাচের পর এটা রিভিল হবে যে অ্যাকচুয়ালি কখনো রক জন সিনার সোলকে চায়নি বা জন সিনাকে নিজের টিমে চায়নি। আর এই কারণে যখন রকের জন্যই আর কি জন সিনা হিল টার্ন করলো তারপর থেকে রক আর জন সিনাকে পাত্তা দেয়নি বা রক আর জন সিনাকে একসাথে আমরা কখনো দেখতে পাইনি। কিন্তু রকের প্রথম থেকেই মোটিভ ছিল কোডি রোডসের সোলকে নেওয়া, আর যেহেতু কোডি রোডস মানে সোজা আঙুলে তার সোলকে দিচ্ছিল না সেই কারণে রককে তার আঙুল বেঁকাতে হয়েছে। আর জন সিনার সাহায্য নিয়ে রক আলটিমেটলি কোডি রোডসের সোল অব্দি পৌঁছালো, কারণ সবার প্রথমে সে জন সিনাকে কারাপ্ট করলো, আর জন সিনা যেহেতু কোডি রোডসকে নাজেহাল করে রেখে দিয়েছিল তাই কোডি রোডসকে বাধ্য হতে হলো আলটিমেটলি রকের কাছে নিজের সোল বিক্রি করতে, আর কোডি রোডস আলটিমেটলি সেটা করে দিল। আর এখন রক আর কোডি রোডস একসাথে আছে, আর মাঝখান থেকে রক জাস্ট জন সিনার ফায়দা তুললো আর জন সিনাকে বলা যেতে পারে বলির বাখড়া বানালো। আর এইভাবেই জন সিনাকে একটা বলির বাখড়া বানিয়ে রক কোডি রোডসের সোলও পেয়ে গেল, কোডি রোডসকে সাহায্যও করলো এই ম্যাচে, আর রকের সাহায্য নিয়ে কোডি রোডস এই ম্যাচটা জিতে তার হিল টার্নও করে নিল। আর এখন রক আর কোডি রোডস একসাথে থাকবে, আর জন সিনা এবার পুরো বোকা বেনে গেছে। আর এখন জন সিনা যেটা পাবে সেটা হলো আমাদের সাপোর্ট, মানে জন সিনাকে আবার বাধ্য হয়ে ফিরে আসতে হবে সেই আমাদের কাছে, সেই অডিয়েন্সের কাছে যাকে এতদিন জন সিনা অপমান করছিল। আর এইভাবেই জন সিনার একটা ফেস টার্ন হবে, কোডি রোডসের একটা হিল টার্ন হবে, আর আমরা আলটিমেটলি দেখতে পাবো যে কোডি রোডস রকের কাছে নিজের সোল বিক্রি করে দিয়েছে, আর জন সিনার আর লাস্ট যে কয়েকটা দিন ডাব্লিউডাব্লিউতে বেঁচে থাকবে সেই কয়েকটা দিন জন সিনা অ্যাজ আ ফেস কাজ করবে।
তো এইটা একটা সিনারিও হতে পারে যেখানে আমার মনে হয় ডাবল টার্ন সব থেকে বেশি সেন্স বানাচ্ছে। আর এই সিনারিওটা হলে আরেকটা ভালো জিনিস যেটা হবে সেটা হচ্ছে ভবিষ্যতের জন্য জন সিনা ভার্সেস রকের ম্যাচেরও একটা ছোটোখাটো পসিবিলিটি খোলা থাকবে, যেটাও একটা বিশাল বড় ব্যাপার হতে চলেছে। নেক্সট সিনারিওর কথা বলা যাক, যেটা হচ্ছে দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের রিটার্ন। এবার তোমরা বলবে ব্রক লেসনারের রিটার্নের সাথে এই ম্যাচের কি সম্পর্ক আছে? অ্যাকচুয়ালি সম্পর্ক আছে, কারণ দেখো প্রত্যেক বছর সামার স্ল্যামে ডাব্লিউডাব্লিউ একটা বড় কোনো রিটার্ন করাতে অভ্যস্ত বা করিয়েই থাকে বেসিক্যালি। যেমন আগের বছর সামার স্ল্যামে আমরা রোমান রিংসের রিটার্ন দেখেছিলাম, এর আগে আমরা সামার স্ল্যামেই ব্রক লেসনারের রিটার্ন দেখেছিলাম, এক বছর সামার স্ল্যামে এজের রিটার্ন হয়েছিল। মানে এরকম সামার স্ল্যামে কিছু বড় রিটার্ন হয় যেটা আমরা এত বছর ধরে দেখে এসেছি। আর এই বছরের সব থেকে বড় রিটার্ন আপাতত ছিল রোমান রিংসের রিটার্ন, যেটা সামার স্ল্যামের আগেই হয়ে গেছে। কিন্তু সামার স্ল্যামের জন্য ডাব্লিউডাব্লিউ বড় কিছু প্ল্যান করে রেখেছে। এবারের আগের সিনারিওতে আমি রকের কথা তো বললাম, কিন্তু তোমাদের এটাও জানিয়ে রাখি, এটা দুঃখের খবর যে আপাতত আপডেট আর রিউমার যা বলছে সেই অনুযায়ী রক হয়তো সামার স্ল্যামে রিটার্ন করবে না। আর যেহেতু রক সামার স্ল্যামে রিটার্ন করবে না, তাই আগের যে সিনারিওটার কথা বললাম ওইটা সেক্ষেত্রে পুরোপুরি বিফলে যাবে। এবার দেখো আমরা কেউই জানি না যে অ্যাকচুয়ালি রক রিটার্ন করবে কি করবে না, সবই কিছুই এখন রিউমার। কিন্তু আপডেটস এখন এটাই বলছে যে রক হয়তো সামার স্ল্যামে আসবে না, সেই কারণে রকের রিটার্নটাও ক্যান্সেল হয়ে গেল। তো সেই ক্ষেত্রে একটা বড় রিটার্ন যেটা সামার স্ল্যামের জন্য ডাব্লিউডাব্লিউ বাঁচিয়ে রাখতে পারে সেটা হলো ব্রক লেসনারের রিটার্ন। এবার এরকম কথা শোনা যাচ্ছিল যে ব্রক লেসনারকে নাকি টিকেও তাদের ব্যান লিস্টে ফেলে দিয়েছে, কিন্তু সেসব কিছুই না। কারণ আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে মেনশনের পর মেনশন করে যাচ্ছে। আর ডাব্লিউডাব্লিউ তাদের টপ 25 সামার স্ল্যাম ম্যাচের যে সিরিজ, ওখানে প্রায় বেশিরভাগই ব্রক লেসনারের ম্যাচ পরপর আপলোড করে চলেছে। তো আমরা বলতে পারি যে ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে নিয়ে টিজ তো দিচ্ছে। আর আমি তোমাদের এটাও বলে রাখি যে টিজ দিচ্ছে মানে এটা না যে ব্রক লেসনার রিটার্ন করবেই করবে, কিন্তু হ্যাঁ আমরা একটা 1% চান্স ধরে রাখতে পারি। আর সেই কারণে ব্রক লেসনারের রিটার্ন সামার স্ল্যামে হওয়ার একটা ছোটোখাটো চান্স তো তৈরি হচ্ছেই হচ্ছে। এবার সেটা যদি হয়, ব্রক লেসনারের সেন্স এই ম্যাচে রিটার্ন করার কেন হচ্ছে, কারণ আমরা লাস্ট যে ব্রক লেসনারের ম্যাচটা দেখেছিলাম সেটা ছিল এগেনস্ট কোডি রোডস, যেই ম্যাচে ব্রক লেসনার হেরে গিয়ে আমরা লাস্টে দেখেছিলাম যে কোডি রোডসের হ্যান্ড রেইজ করেছিল। তেমনই এই ম্যাচের একটা সিনারিওতে আমরা হয়তো দেখতে পেতে পারি যে জন সিনা প্রচুর উপায় চিটিং করছে, যেগুলো জন সিনা এখন করেই থাকে। মানে জন সিনা কোডি রোডসকে হারানোর জন্য সব লিমিট অবধি গেছে। এবার এই সময় কোডি রোডসেরও একটা কোনো সাহায্য প্রয়োজন যে কিনা এসে কোডি রোডসকে বাঁচাতে পারে। আর তখন আমরা হয়তো দেখতে পেতে পারি যে ব্রক লেসনার রিটার্ন করলো, আর ব্রক লেসনারের সাহায্য নিয়ে হয়তো কোডি রোডস জন সিনাকে হারিয়েও দিল আর নতুন চ্যাম্পিয়ন হয়ে গেল। এর ফলে কি হবে, যেহেতু কোডি রোডসকে ব্রক লেসনার সাহায্য করছে, তার মানে এইটাই যে ব্রক লেসনার অ্যাজ আ ফেস ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করছে। এবার অ্যাজ আ ফেস যখন ডাব্লিউডাব্লিউতে ব্রক লেসনার রিটার্ন করবে, তখন ব্রক লেসনারের উপর যেসব কলঙ্ক লেগে আছে বা ব্রক লেসনারের ইমেজটা যতটা খারাপ হয়ে আছে, কিছুটা হলেও সেটা রিকভার হবে। আর যেহেতু কোডি রোডসকে চ্যাম্পিয়ন হতেও সাহায্য করছে ব্রক লেসনার, সেক্ষেত্রে ব্রক লেসনার এটা লাউড চিয়ারও পাবে। আর এর ফলে আরেকটা জিনিস যেটা হবে, ফিউচারের জন্য ব্রক লেসনার ভার্সেস জন সিনারও একটা ম্যাচের পসিবিলিটি এখান থেকে খুলে যাবে। তো আমার মনে হয় যদি সামার স্ল্যামে ব্রক লেসনারের রিটার্ন করাতেই হয়, তাহলে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচে সেটা করাতে পারে, যেটা পারফেক্ট সেন্স বানাবে এইভাবে। এবার দেখো এই যে দুটো সিনারিও নিয়ে আমি কথা বললাম, এই দুটো সিনারিও তখনই পসিবল হবে যখন অ্যাকচুয়ালি রক আর ব্রক লেসনারের রিটার্ন ডাব্লিউডাব্লিউতে হবে। এবার রকের রিটার্ন তো তবু ডাব্লিউডাব্লিউতে হয়ে যেতেই পারে সারপ্রাইজিংলি, কিন্তু ব্রক লেসনারের রিটার্ন হওয়া একটু তো চাপের বিষয় আছে এখন ডাব্লিউডাব্লিউতে। তাই এই দুটো সিনারিও তখনই সম্ভব হবে যদি এরা দুইজন ফিরে আসে, কিন্তু সেটা এই মুহূর্তে একটু হলেও অসম্ভব মনে হচ্ছে। তাই আমরা এই দুটো সিনারিওর উপর পুরোপুরি ভরসা করতে পারি না। কিন্তু এবার লাস্ট আমি যে সিনারিওটার কথা বলবো সেটা অ্যাকচুয়ালি পারফেক্টলি সেন্স বানাচ্ছে, আর সব থেকে বেশি এইটা হওয়ার পসিবিলিটি বেশি হচ্ছে বাকি দুটো সিনারিওর থেকে। এবার সেই সিনারিওটা কি, সেটা হচ্ছে সেথ রলিন্সের মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন। এবার আমি আগের ম্যাচে বললাম যে আমি চাই না যে সিএম পাঙ্ক আর গান্থারের ম্যাচে সেথ রলিন্স ক্যাশ ইন করুক। আর আমি সেটা কেন চাই না, কারণ আমি চাই যে সেথ রলিন্স যদি সামার স্ল্যাম অবধি ফিট হয়ে গিয়েও থাকে, আর অ্যাকচুয়ালি যদি সেথ রলিন্সকে সামার স্ল্যামে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে হয়, তাহলে সেটা কোডি রোডস ভার্সেস জন সিনার ম্যাচে করুক। এবার তোমরা বলবে যে সিএম পাঙ্ক থাকতে কোডি রোডস ভার্সেস জন সিনার ম্যাচে কেন সেথ রলিন্স ক্যাশ ইন করতে যাবে? তার কারণ আছে। তার প্রথম কারণ হলো, দেখো সেথ রলিন্স এখন যাই করুক না কেন, আমরা জানি আলটিমেট ডাব্লিউডাব্লিউ টার্গেট হচ্ছে সেথ রলিন্স ভার্সেস রোমান রিংসের ম্যাচ করানো। এবার তোমরা ভাবো যে সেথ রলিন্স যদি মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে এই ম্যাচে, তাহলে একটা চান্স থেকেই যাচ্ছে যে সেথ রলিন্স নতুন চ্যাম্পিয়ন হয়েই যাবে। আর সেথ রলিন্স যদি ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে যায়, তখন সেই চ্যাম্পিয়নশিপটা চলে আসবে সেথ রলিন্সের কাছে। আর যেহেতু রোমান রিংসের টার্গেট লিস্টেও সেথ রলিন্স আছে, আর কখনো না কখনো কোনো না কোনো পয়েন্টটিকে যেহেতু রোমান রিংস আর সেথ রলিন্সের ম্যাচ হতেই হবে। আর রোমান রিংস যেহেতু এতদিন ধরে বলে আসছে যে সে তার সেই টাইটেলটার পেছনে আবার যেতে চায়, যেটা সে প্রায় 4 বছর ধরে রেখেছিল।
তো সেথ রলিন্সের কাছে যদি সেই চ্যাম্পিয়নশিপটা থাকে তাহলে রোমান রিন্স আরও একটা কারণ পেয়ে যাবে যে কেন তার এখন সেথ রলিন্সকেই টার্গেট করা উচিত। আর হয়তো নেক্সট ইয়ার রাসেলমেনিয়াতে গিয়ে আমরা রোমান রিন্স আর সেথ রলিন্সের ম্যাচই দেখতে পাবো ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। তো এইটা তো গেল একটা কারণ, কিন্তু আরেকটা কারণ হচ্ছে সেথ রলিন্স যদি এই ম্যাচে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে তাহলে সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউকেও কিছুটা সেভ করে নিচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা জানি যে সামার স্ল্যামের পর জন সিনা তো নিজেই বলে দিয়েছে যে সে একটা মুভির শুটিংয়ে ব্যস্ত থাকবে অনেক দিনই। আমরা মানে প্রায় 1-2 মাস আমরা জন সিনাকে আবার দেখতে পাবো না ডাব্লিউডাব্লিউতে। এমনকি কোডি রোডসও হলিউডে একটা সিনেমার শুটিংয়ের জন্য যাচ্ছে। মানে কোডি রোডসও বলতে পারা যাবে প্রায় 1 মাসের মতো আনঅ্যাভেলেবেল থাকবে ডাব্লিউডাব্লিউ থেকে। এবার তোমরা ভাবো কোডি রোডস সামার স্ল্যামে নতুন চ্যাম্পিয়ন হলো, চ্যাম্পিয়ন হয়েই সে ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে গেল, সিনেমা শুটিং করতে চলে গেল, তারপরে কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউতে দেখাই গেল না 1 মাস বা 1.5 মাস বা 2 মাসের জন্য। সেটা কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে না। আর জন সিনার সাথে তো প্রবলেমটা হবেই হবে। তো সেক্ষেত্রে এই ম্যাচে যাই ঘটুক না কেন, জন সিনা তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিক বা কোডি রোডস নতুন চ্যাম্পিয়ন হয়ে যাক বা এই ম্যাচটা চলাকালীনই সেথ রলিন্স এসে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করুক না কেন, যাই হোক না কেন, আলটিমেটলি যদি এই ম্যাচ থেকে সেথ রলিন্স অ্যাজ আ চ্যাম্পিয়ন হয়ে বেরায় তাহলে এটা একটা সারপ্রাইজিং মোমেন্টও হবে যে সেথ রলিন্স হঠাৎ করে এই ম্যাচে কী করে চলে এলো। কারণ আমরা তো সবাই সিএম পাঙ্ক আর গান্থারের ম্যাচে আশা করে বসেছিলাম, কিন্তু এই ম্যাচে সেথ রলিন্স কোথা দিয়ে ঢুকে গেল। আর এটাও অনেকটা হেস্ট অফ দ্য সেঞ্চুরির মতনই হবে, যেমনটা সে রাসেলমেনিয়া ব্রক লেসনার আর রোমান রিন্সের ম্যাচে করেছিল। এই ম্যাচেও সে ঠিক সেইভাবেই একটা ক্যাশ ইন করতে পারে, যেটা তার ফার্স্ট ক্যাশ ইনটাকেও কিছুটা মানে ফার্স্ট ক্যাশ ইনের মতো সেকেন্ড ক্যাশ ইনটাকেও কিছুটা মেমোরেবল বানাতে পারে। আর তার থেকে বড় কথা হলো যখন কোডি রোডস আর জন সিনা দুজনই আনঅ্যাভেলেবেল থাকবে সামার স্ল্যামের পর, তখন সেথ রলিন্স অ্যাজ আ চ্যাম্পিয়ন ডাব্লিউডাব্লিউতে কন্টিনিউ করতে পারবে। আর আমার সেই কারণে মনে হয় যে সব কিছু দেখে এই মুহূর্তে সেথ রলিন্সের যদি মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে হয় সেটা যদি সামার স্ল্যামেই করতে হয় তাহলে সেটা সিএম পাঙ্ক ভার্সেস গান্থারের ম্যাচে না করে জন সিনা ভার্সেস কোডি রোডসের ম্যাচে করা দরকার। আর এর ফলে সেথ রলিন্স যে লিডারশিপটা চাইছে সেটা তো সে পেয়েই যাবে, তার সাথে সাথে রোমান রিন্স আর সেথ রলিন্সের একটা যে ফিউড সেটার মধ্যে আরও একটা বেশি আমরা এক্সাইটেড হতে পারবো, মানে আরও একটা বেশি কারণ অ্যাড হয়ে গেল যে কারণে ফিউডটা হতে পারে। সেটা চ্যাম্পিয়নশিপের জন্য হয়ে যাবে, এমনকি এই চ্যাম্পিয়নশিপটাকে আমরা ডাব্লিউডাব্লিউতে কন্টিনিউ দেখতেও পাবো সামার স্ল্যামের পরেও। তো সেই সব কিছু দেখে আমার মনে হয় এই সিনারিওটা সব থেকে বেশি সেন্স বানাচ্ছে, যেটা কিনা সামার স্ল্যামে ঘটতে পারে। আর বাকি এসব কিছু যদি না হয় তাহলে আর কী বা হতে পারে? নয় কোডি রোডস নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে, নয় জন সিনা তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নেবে। দুটোতেই আমার মনে হয় না এমন হিউজ কিছু হবে বলে, মানে এমন এক্সট্রাঅর্ডিনারি বা একদম পৃথিবী নাড়িয়ে দেওয়ার মতো কিছু হয়ে যাবে বলে। আর যদি অ্যাকচুয়ালি রাসেলমেনিয়া নাইট 2 এর ডিসঅ্যাপয়েন্টমেন্টকে ভোলাতে হয় তাহলে এরকম কিছু অ্যাকচুয়ালি সামার স্ল্যামের নাইট 2 এর মেইন ইভেন্টে ডাব্লিউডাব্লিউ করা দরকার বলেই আমার মনে হচ্ছে। আর সেই কারণেই আমি চাই যাতে সেথ রলিন্স এই ম্যাচে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে নতুন চ্যাম্পিয়ন হয়ে বেরাক, যদি সেথ রলিন্সের ইনজুরিটা সামার স্ল্যাম অবধি ঠিক হয়ে গিয়ে থাকে। তো এবার তোমরা বলো, এই যে 3টে সিনারিও আমি বললাম, এই 3টে সিনারিওর মধ্যে তোমাদের কোন সিনারিওটা সব থেকে বেশি ভালো লাগছে? তোমরা কোনটা দেখতে চাইবে সামার স্ল্যামে? আর বাকি যেমন বললাম গান্থার আর সিএম পাঙ্কের ম্যাচটা সেক্ষেত্রে নর্মাল গেলেই ভালো হয়, কারণ সব ম্যাচে সব কিছুর দরকার পড়ে না। তো এবার তোমরা বলো তোমাদের এই বিষয়ে মতামত কি, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর এটা জাস্ট এপিসোড 1 ছিল, বাকি প্রত্যেকটা ম্যাচকে নিয়ে এরকম ডিটেলসে আলোচনা হবে, সেটার জন্য তোমরা অপেক্ষা করো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো। আর এখন একটা নতুন হাইপ বাটন এসেছে কমেন্ট সেকশনে আর কি, তো সেই হাইপ বাটনটাকেও প্রেস করে দিয়েছো যদি তোমাদের মনে হয়। আর বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।